আজকে দেখো যে রিয়ারেন্সটা আমরা সলভ করব, মানে আমার মনে হয় এই গল্পটা তোমাদের মধ্যে জানে না এমন কেউ হয়তো বা নেই। তার কারণ হচ্ছে একটি তৃষ্ণার্ত কাকের যে গল্প, এই গল্পটা মোটামুটি ছোট বাচ্চারাও আসলে এখন জানে। জানে না এমন কেউকে খুঁজে পাওয়া যাবে কিনা আমার সন্দেহ রয়েছে। দেখো এই গল্পটা আবার চট্টগ্রাম বোর্ডে 2024 সালে আসছিল রিয়ারেঞ্জ হিসেবে। তো আজকে আমি তোমাদেরকে এই রিয়ারেঞ্জটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত লাইন টু লাইন বুঝিয়ে বুঝিয়ে সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। তো তোমরা সবাই জানো যে আমি প্র্যাকটিক্যাল প্রশ্ন হাতে নেই, তারপর সেইটা সলভ করার মাধ্যমেই তোমাদেরকে শেখানোর চেষ্টা করি। এটা গ্রামার হোক বা ইংলিশ ফার্স্ট পেপার, উভয় ক্ষেত্রে কিন্তু একই রকম। তো আজকেও এর ব্যতিক্রম হবে না। আজকেও আমরা সরাসরি একটি বোর্ড প্রশ্ন সলভ করার মাধ্যমেই শিখবো যে কিভাবে রিঅ্যারেঞ্জে ফুল মার্কস পাওয়া সম্ভব। তো এই রিঅ্যারেঞ্জটা একটু সহজ হবে, তবে এটা পারতে গেলে আমাদেরকে প্রতিটা লাইন অবশ্যই অর্থসহ বুঝতে হবে। তার কারণ হচ্ছে যদি তুমি সেন্টেন্সগুলো অর্থ সহকারে বুঝতে না পারো, তখন কি হবে জানো? যদি তোমার কোনোভাবে সিকোয়েন্সটা এলোমেলো হয়ে যায়, 2-3টা ভুল হয়ে যায়, তখন কিন্তু তোমার অনেক মার্কস ড্রপ হবে। তো এই মার্কসটা যাতে ড্রপ না হয় বা কাটা যাতে না যায়, এর জন্য এই সেন্টেন্সের মিনিংগুলো বোঝাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো চলো আর দেরি না করে আমরা এখন আমাদের যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোর অর্থগুলো একটু বোঝার চেষ্টা করি। দেখো সবার প্রথমে যে বাক্যটা দেওয়া রয়েছে এখানে কি বলেছে। এখানে বলেছে দেখো, দ্য ক্র বা কাকটি ট্রাই টু টার্ন দ্য জার, মানে জার বা পাত্রটা উল্টানোর চেষ্টা করলো, ওভার এগেইন অ্যান্ড এগেইন। তার মানে বারবার সে পাত্রটা কি করলো, উল্টানোর চেষ্টা করলো। বাট বা কিন্তু কি হয়েছে দেখো, ইট হ্যাড নো এফেক্ট। তার মানে কিন্তু কি হয়নি, কোনো ইফেক্ট বা ফলাফল সেখানে আর পাওয়া যায়নি। তারপর কি বলেছে দেখো, যে অ্যাট লাস্ট বা অবশেষে হি ফাউন্ড এ জার ইন এ গার্ডেন, সে একটা জার খুঁজে পেয়েছিল একটা বাগানে। 3 নম্বরে দেখো বলছে যে অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইন ডিসপেয়ার। এর অর্থ হচ্ছে দেখো, লিভিং মানে ত্যাগ করা, তাহলে সে ত্যাগ করছিল, কারণ রয়েছে ওয়াজ লিভিং। কি ত্যাগ করছিল? এই যে পাত্রটা বা জারটা রয়েছে এটাকে ত্যাগ করছিল ইন ডিসপেয়ার। এর দ্বারা বোঝানো হয়েছে হতাশায়, কারণ যেহেতু পানিটা সে উঠাতে পারছিল না ওই কাকটা, এরকমই কিছু হবে। হি নোটিসড এ হিপ অফ পিবলস। দেখো হিপ মানে হচ্ছে স্তূপ এখানে, আর পিবলস মানে হচ্ছে পাথর। তার মানে সে লক্ষ্য করেছিল যে পাথরের স্তূপ রয়েছে কোথায়, নিয়ার বাই বা নিকটে। তারপর দেখো কি বলেছে 4 নম্বরে, যে দেয়ার ওয়াজ সাম ওয়াটার, সেখানে ছিল কিছু পানি। ইন দ্য জার, কোথায় ছিল? জারে ছিল। বাট বা কিন্তু ইট ওয়াজ এট দ্য বটম, তো পানিটা যে ছিল সেটা কোথায় ছিল? বটম বা তলানিতে ছিল। অ্যান্ড আউট অফ রিচ, এবং আউট অফ রিচ মানে কি, সেখানে পৌঁছানো যাচ্ছিল না, কারণ কাকটা তো আর ওই পানিটা খেতে পারছিল না, তার মানে সেটা আউট অফ রিচ ছিল বা পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তারপর কি বলেছে দেখো, যে হি ফ্লিউ, মানে সে উড়ে গিয়েছিল ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার, মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, ইন সার্চ অফ ওয়াটার বা পানির খোঁজে। এরপরে কি বলেছে দেখো, যে হি টুক সাম পিবলস, মানে সে কিছু পাথর নিয়েছিল, অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য জার, এবং সেগুলোকে ড্রপড মানে কি, ফেলেছিল কোথায়? ইনটু দ্য জার মানে জারের ভেতরে। দেন বা তারপর হি হিট আপন এ প্ল্যান, মানে সে একটা প্ল্যান বা পরিকল্পনা করলো। তারপরে কি রয়েছে দেখো, 8 নম্বর সেন্টেন্সে বলেছে এ ক্র বা একটি কাক ওয়াজ ভেরি থার্স্টি, মানে খুবই তৃষ্ণার্ত ছিল, অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক, এবং সে এই তৃষ্ণা কাটানোর জন্য কি করতে চাচ্ছিল? অবশ্যই পানি পান করতে চাচ্ছিল। 9 নম্বরে দেখো কি বলেছে, হোয়েন দ্য ওয়াটার কেম টু দ্য মাউথ অফ দ্য জার, যখন পানি এসেছিল, কারণ কেম মানে হচ্ছে এসেছিল, কোথায় এসেছিল? টু দ্য মাউথ অফ দ্য জার মানে জারের মুখে বা একদম উপরের দিকে চলে এসেছিল। দ্য ক্র ড্র্যাঙ্ক, দেখো ড্রিঙ্কের পাস ফর্ম হচ্ছে ড্র্যাঙ্ক, মানে কাকটা কি করলো? পান করেছিল। অ্যান্ড মেট আপ হিজ থার্স্ট, তার মানে থার্স্ট দিয়ে কিন্তু ওখানে বোঝানো হয়েছে তৃষ্ণা। তার মানে কাকটা কি করেছিল? পান করেছিল এবং তার তৃষ্ণা মিটিয়েছিল। 10 নম্বরে বলেছে অ্যাজ ইচ পেবল ওয়েন্ট ডাউন, মানে প্রতিটি পেবল বা পাথর যখন ওয়েন্ট ডাউন বা নিচে যাচ্ছিল,
তখন কি হচ্ছিল, দ্য ওয়াটার ইন দ্য জার রোজ আপ। দেখো রোজ হচ্ছে রাইজের পাস্ট ফর্ম, তার মানে হচ্ছে এখানে রোজ আপ দিয়ে বোঝানো হয়েছে বাড়তে থাকা। তার মানে যখন এই পাথরগুলো নিচের দিকে যাচ্ছিল তখন পানিটা উপরের দিকে বাড়ছিল, লিটল বাই লিটল, মানে আস্তে আস্তে বা অল্প অল্প করে। তো এই ছিল মোটামুটি আমাদের সেন্টেন্সগুলো। এখন কিন্তু আমরা একটা ধারণা পেয়েছি যে এই গল্পটাকে আমাদেরকে কিভাবে সাজাতে হবে। তো সবার প্রথমেই দেখো তুমি কি চিন্তা করবে, আগে তো কাকটা যে ছিল এটা বলতে হবে, বা কাকটা কি অবস্থায় ছিল সেইটা আমাদেরকে বলতে হবে। তো এই প্রত্যেকটা লাইন যদি তুমি অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখবে যে এখানে 8 নম্বরে যেই সেন্টেন্সটা রয়েছে যে এ ক্র ওয়াজ ভেরি থার্স্টি অ্যান্ড ওয়ান্টেড টু হ্যাভ এ ড্রিঙ্ক, মানে কাকটা তৃষ্ণার্ত ছিল এবং পানি পান করতে চাচ্ছিল। এখান থেকে কিন্তু মূলত এই গল্পটা শুরু হবে। তো এটাকে তাহলে তুমি কি করতে পারো, সবার শুরুতে কিন্তু তুমি এটা বসিয়ে দাও। তারপরে দেখো কাকটা তো প্রথমে আমরা বললাম যে তৃষ্ণার্ত ছিল, এখন তাহলে আমাদেরকে কি বলতে হবে, এখন নিশ্চয়ই আমাদেরকে খুঁজতে হবে যে যেহেতু সে তৃষ্ণার্ত ছিল তার মানে সে পানি খুঁজতেছিল। তো এখন আমরা দেখি যে পানি যে খুঁজতেছিল সেই লাইনটা এখানে কোথায় আছে। দেখো এই যে 5 নম্বরে যে সেন্টেন্সটা আমি দেখতে পাচ্ছি, হি ফ্লিউ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার ইন সার্চ অফ ওয়াটার, তার মানে সে এক জায়গা থেকে অন্য জায়গায় উঠছিল পানির খোঁজে। এই লাইনটা তাহলে আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমি 2 নাম্বারও বসিয়ে দিলাম। এখন যেহেতু সে এখান থেকে ওখানে পানি খুঁজে বেড়াচ্ছিল, তারপরে দেখো কি হতে পারে, পানি খুঁজে বেড়াতে বেড়াতে এখানে একটি লাইন আমি দেখতে পাচ্ছি 2 নাম্বারে যে অবশেষে সে একটা বাগানে একটা জার খুঁজে পেল। ঠিক আছে, কারণ আমরা তো একটু আগে ধারণা নিয়েই নিয়েছি যে ওই জারটার মধ্যে কিন্তু পানি ছিল। তাহলে এটা আমি এখানে 3 নাম্বারে বসিয়ে দিই। দেখো 3 নাম্বারে এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এখন জারটা যে সে খুঁজে পেল, জারটা খুঁজে পাওয়ার পর থেকে দেখো কি হতে পারে। এখানে আমি দেখতে পাচ্ছি একটি সেন্টেন্স রয়েছে, সেখানে বলেছে কি দেখো যে দেয়ার ওয়াজ সাম ওয়াটার ইন দ্য জার। তো জারটা যে সে খুঁজে পেল সেই জারের মধ্যে কিন্তু কিছু কি ছিল, পানি ছিল, বাট ইট ওয়াজ অ্যাট দ্য বটম অ্যান্ড আউট অফ রিচ। তার মানে আমি এখন কি বললাম যে একটা জার ছিল, জার খুঁজে পেয়েছে, সেখানে কি ছিল, পানি ছিল। আর এখন আমি কি বলছি যে ওই জারের মধ্যে কি ছিল, কিছু পানি ছিল কিন্তু এতটাই নিচে ছিল যে সেখানে কি আর পৌঁছানো সম্ভব হচ্ছিল না। তাহলে 4 নাম্বারে আমি কি করব, দেখো আমার 4 নাম্বার যে সেন্টেন্সটা রয়েছে সেটাই কিন্তু এখানে আমি বসিয়ে দেব। তো এটা বসিয়ে দেওয়ার পরে আমাকে যেটা চিন্তা করতে হবে যে সে তো এই পানিটাতে আর পৌঁছাতে পারলো না। তো পৌঁছাতে না পারলে কি হবে, দেখো এই যে সবার প্রথমে একটা সেন্টেন্স রয়েছে, দেখো যে কাকটা ট্রাইড টু টার্ন দ্য জার ওভার অ্যান্ড ওভার। তার মানে কাকটা কি চেষ্টা করলো, বারবার চেষ্টা করলো এই জারটাকে টার্ন বা উল্টানোর জন্য, বাট ইট হ্যাড নো এফেক্ট, কিন্তু এটাতে কি হলো না, কোনো কাজ হলো না। এটা তুমি এখানে চাইলে ব্যবহার করতে পারো। তো এখন কিন্তু দেখো আমাদের কিন্তু অপশন আস্তে আস্তে কমে এসেছে বা লিমিটেড হয়ে এসেছে। এখন কিন্তু আমাদের জন্য এটা সাজানোটা আরও তুলনামূলক কিন্তু সহজ হবে। তো এখন কি হলো, তার তো কোনো কাজ হলো না। তো কাজ যদি না হয়ে থাকে তাহলে কি হবে, সে কিন্তু হতাশ হয়ে পড়ার কথা। তো দেখো এইখানে একটা সেন্টেন্সে কিন্তু এই ধরনের কথা রয়েছে যে অ্যাজ হি ওয়াজ লিভিং দ্য জার ইন ডিসপেয়ার। তার মানে হতাশ হয়ে যখন সে এই জারটাকে ত্যাগ করতে যাচ্ছিল, হি নোটিসড, মানে সে লক্ষ্য করেছিল যে এ হিপ অফ পিবলস নিয়ার বাই, তার মানে কাছে সে দেখতে পেয়েছিল যে কিছু পাথর রয়েছে। তো এই সেন্টেন্সটা তাহলে আমি এখানে কিন্তু নাম্বার 6-এ দেখো বসিয়ে দিতে পারছি। তো তুমি এখন চিন্তা করে দেখো, এখন কিন্তু অপশন আরও লিমিটেড, জাস্ট 4টা সেন্টেন্স বসানো বাকি রয়েছে। তো এখন পর্যন্ত তাহলে আমরা কি করতে পেরেছি, যে সে আশেপাশে কিছু পাথর দেখতে পেয়েছে। তো দেখো পাথর দেখতে পাওয়ার পরে এখন পাথরগুলো দেখতে পাওয়ার পরে কি হতে পারে, স্বভাবতই এখন সে কি করবে, এই পাথরগুলোকে নিয়ে একটা চিন্তা ভাবনা করবে বা একটা পরিকল্পনা করার চেষ্টা করবে। তো সেইটা দেখো কোথায় রয়েছে, সেইটা কিন্তু এখানে 7 নম্বরে রয়েছে। তাহলে এখানে আমরা বসিয়ে দিই যে দেন হি হিট আপন আ প্ল্যান, তখন সে একটা পরিকল্পনা ফাঁদলো বা একটা পরিকল্পনা করলো। তারপরে কি হতে পারে, দেখো সেই পরিকল্পনার অংশ হিসেবে এখন সে পাথরগুলো নিবে এবং সে এগুলো কি করবে, জারের মধ্যে ড্রপ করবে। তো দেখো এখানে এটা রয়েছে এই যে 6 নম্বরে। তাহলে এটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি যে
সে কিছু পাথর নিয়েছিল এবং সেগুলোকে জারের মধ্যে ড্রপ করছিল। এখন তো অপশন খুবই লিমিটেড, জাস্ট দুটো বাকি রয়েছে। এখন তোমাকে চিন্তা করতে হবে দুটোর মধ্যে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে। দেখো এখানে বলেছে হোয়েন দ্য ওয়াটার কেম টু দ্য মাউথ অফ দ্য জার, কাকটা সেটা ড্রিঙ্ক করলো এবং তার তৃষ্ণা মেটালো। কিন্তু এখন পর্যন্ত আমরা শুধু এটা বলেছি যে সে পাথর নিয়েছে এবং তার মধ্যে ফেলেছে। তো একটু লাস্টের বাক্যটা পড়ে আসি যে অ্যাজ ইচ পেবল ওয়েন ডাউন, মানে প্রতিটা পেবল বা পাথর নিচের দিকে গেল, অ্যান্ড দ্য ওয়াটার ইন দ্য জার রোজ আপ, তার মানে জারের পানি বাড়লো লিটল বাই লিটল, মানে অল্প অল্প করে। তাহলে আমার কাছে যেটা মনে হয় যে এটাই কিন্তু এই 9 নম্বরে বসানোর জন্য একদম পারফেক্ট একটা সেন্টেন্স, যে পানিটা একটু একটু করে বাড়লো। তো পানিটা একটু একটু করে বাড়ার পরেই তো জারের মাউথের মধ্যে চলে আসবে, তাই না? পানিটা বাড়তে বাড়তে তখন সে সেখান থেকে ড্রিঙ্ক করবে এবং সে তার তৃষ্ণাটা মেটাবে। তো এইটা বসিয়ে দিই আমরা এখানে সবার লাস্টে। দেখো কতটা সহজে কিন্তু জাস্ট সেন্টেন্সগুলো একবার পড়ে নিয়ে অর্থ বুঝে বুঝে রিঅ্যারেঞ্জ করলে একদম ফুল মার্কস পাওয়া সম্ভব। জাস্ট যদি তোমার 2 থেকে 3টা ভুল হয় তাহলে কিন্তু পুরাটা সিকোয়েন্স এলোমেলো হয়ে যাবে এবং তুমি যে আলটিমেটলি কত নাম্বার পাবে এটা বলাটা কিন্তু মুশকিল। কারণ 2টা ভুলের কারণে 4টা ভুল হতে পারে, 6টাও ভুল হয়ে যেতে পারে, হ্যাঁ, বা আরও বেশিও ভুল হতে পারে। তো এর জন্য কি হতে হবে? তোমাকে অবশ্যই অবশ্যই অনেক সতর্ক হতে হবে। আর আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট আকারে বোর্ডের প্রিভিয়াস যত প্রশ্ন রয়েছে এগুলো সলভ করা থাকছে। তো তোমার কাজ হবে প্লেলিস্ট আকারে ধরে ধরে টপিক ওয়াইজ এই প্র্যাকটিসগুলো করে ফেলা এবং বাসাতে বই থেকে প্র্যাকটিস করা। কারণ তুমি যখন এই প্র্যাকটিসগুলো বারবার করবে তারপরে যেয়ে কিন্তু কি হবে, তোমার যেই কনফিডেন্স ছিল সেটা কিন্তু আস্তে আস্তে বাড়বে এবং আগে যে পরিমাণ ভুল হতো সেই পরিমাণ ভুল কিন্তু আর হবে না, অর্থাৎ ভুলের পরিমাণ কমে আসবে। ভুলের পরিমাণ কমে আসা মানেই কিন্তু মার্কসের পরিমাণ বেড়ে যাওয়া। তো তোমাদের সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। প্র্যাকটিস করতে থাকো, পড়াশোনা করতে থাকো, চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও। কথা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন থ্যাঙ্কস ফর ওয়াচিং।